আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বাদশ শ্রেণীর সিলেবাস অংশের নিয়ে কথা বলবো। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টির নাম পরিবেশ রসায়ন। পূর্ব পাঠের পুনরালোচনা। গত ক্লাসে আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ অংশ দ্রাবক নিষ্কাশন সম্পর্কে জেনেছি। দ্রাবক নিষ্কাশনের মূলনীতি সম্পর্কে জেনেছি। দ্রাবক নিষ্কাশন সম্পর্কিত বন্টন সূত্র সম্পর্কে জেনেছি। সকসলেট নিষ্কাশন সম্পর্কে জেনেছি। ক্রোমাটোগ্রাফি সম্পর্কে জেনেছি। ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ সম্পর্কে জেনেছি। কলাম ক্রোমাটোগ্রাফি সম্পর্কে জেনেছি। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি সম্পর্কে জেনেছি। রিটার্ডেশন ফ্যাক্টর সম্পর্কে জেনেছি। পাঠের শিরোনাম অ্যাসিড বৃষ্টি। আজকের আলোচনার বিষয়সমূহ হচ্ছে শিল্পের গ্যাসীয় বর্জ্য, বায়ু দূষণের কারণ ও প্রতিকার, গ্রিনহাউস গ্যাসের উৎস ও এর প্রভাব, সিএফসি এর ব্যবহার এবং ওজোন স্তরের ক্ষয়, অ্যাসিড বৃষ্টির কারণ ও প্রতিকার। শিল্পের গ্যাসীয় বর্জ্য। বর্তমান যুগ শিল্প বিপ্লবের যুগ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নশীল দেশগুলো শিল্পায়নের পথে সামিল হয়েছে, কিন্তু শিল্পায়নের অন্যতম অসুবিধা হলো বিভিন্ন দূষক পদার্থের নিঃসরণ। প্রতিটি শিল্প কারখানায় জ্বালানি ছাড়াও বিভিন্ন রাসায়নিক দ্রব্য থেকে নিঃসৃত গ্যাসীয় বর্জ্য বায়ুমণ্ডলে স্বাভাবিক সংযুক্তি বিনষ্ট করে চলেছে। শিল্প কারখানার প্রকৃতি অনুসারে বায়ু দূষকের প্রকৃতি ও দূষণ মাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন প্রকারের দূষক। যে পদার্থ বায়ুমণ্ডলে তার স্বাভাবিক পরিমাণ অপেক্ষা অধিক পরিমাণে উপস্থিত থেকে পরিবেশের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করে তাকে দূষক বলে। দূষক দুই প্রকার, যথা প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক। প্রাইমারি দূষক যে সমস্ত পদার্থ উৎস থেকে নির্গত হয়ে সরাসরি বায়ুতে মিশে পরিবেশকে দূষিত করে তাদেরকে প্রাইমারি দূষক বলে, যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, ছাই, ধূলিকণা ইত্যাদি। সেকেন্ডারি বায়ু দূষক। প্রাইমারি দূষক যখন পরিবেশের অন্য কোনো উপাদানের সাথে যুক্ত হয়ে নতুন নতুন দূষক কণার সৃষ্টি করে তখন তাদেরকে সেকেন্ডারি দূষক বলে, যেমন সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড থেকে পাওয়া যায় সালফিউরিক অ্যাসিড, এটা সালফার ডাইঅক্সাইড থেকে পাওয়া যায় নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টঅক্সাইড ইত্যাদি। আমরা এবার ছবির মাধ্যমে দেখব বিভিন্ন প্রকার দূষক, যেটা দেখলাম প্রাইমারি দূষক এবং সেকেন্ডারি দূষক কোন কোন উৎস থেকে কিভাবে আসতেছে এখানে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করা হয়েছে। এরোপ্লেন থেকে কার্বন মনোঅক্সাইড বাতাসে মিশে যাচ্ছে, সালফার ডাইঅক্সাইড মিশে যাচ্ছে। আগ্নেয়গিরি থেকে অ্যামোনিয়া পরিবেশে মিশে যাচ্ছে। বিভিন্ন পচা জীবজন্তু থেকে, কৃষি ক্ষেত্র থেকে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস এটা মিশে যাচ্ছে। বাসাবাড়ি থেকে মিশে যাচ্ছে, বিভিন্ন যানবাহন থেকে মিশে যাচ্ছে, ফ্যাক্টরি থেকে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড গুলো পরিবেশের মধ্যে যাচ্ছে। সমুদ্রগামী জাহাজ থেকে বিভিন্ন ধরনের পার্টিকুলেটস কণা পরিবেশে মিশে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রাইমারি দূষক। আর এই প্রাইমারি দূষকগুলো বিভিন্ন রকমের বিক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি দূষকে পরিণত হচ্ছে। এই সালফার ডাইঅক্সাইড থেকে আমরা পাচ্ছি সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে পাচ্ছি নাইট্রিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড থেকে সালফিক অ্যাসিড তৈরি হচ্ছে। এরকম ভাবে প্রাইমারি দূষকগুলা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বাতাসের উপাদানের সাথে বিক্রিয়া করে সেকেন্ডারি দূষক তৈরি করতেছে। শিল্পে গ্যাসীয় বর্জ্য বায়ু দূষক সমূহ। বিভিন্ন শিল্প কারখানা থেকে যে সকল গ্যাসীয় বস্তু সমূহ নিঃসরিত হয়ে
বায়ুতে মিশে গিয়ে বায়ু দূষক হিসেবে কাজ করে সেগুলো নিম্নরূপ। 1 নাম্বার পেট্রোকেমিক্যাল শিল্প এবং খনিজ তেল পরিশোধনাগার। এখান থেকে যে দূষক সমূহ নির্গত হয় হাইড্রোকার্বন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, বিভিন্ন রাসায়নিক যৌগ যেমন মারক্যাপটান, অ্যালডিহাইড ইত্যাদি। তাপবিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে পাওয়া যায় কার্বন মনোক্সাইড, সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, ফ্লাই ছাই, অদহনকৃত কার্বন কণা ইত্যাদি। সিমেন্ট শিল্প, সূক্ষ্ম সিমেন্ট গুঁড়া, কার্বন ডাই অক্সাইড, সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। সার শিল্প, এখান থেকে দূষক সমূহ যেগুলো পাওয়া যায় হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, ইউরিয়া কণা, ধোঁয়া কণা ইত্যাদি। কাগজ শিল্প, এখান থেকে প্রাপ্ত দূষক সমূহ হাইড্রোজেন সালফাইড, মার্কারি, সালফারের অক্সাইড, ক্লোরিনের যৌগ, মারক্যাপটান, এসিড বাষ্প ইত্যাদি। রং শিল্প থেকে প্রাপ্ত দূষক সমূহ বিভিন্ন অ্যাজো যৌগের জাতক, নাইট্রোবেনজিন, বিভিন্ন ভারী ধাতুর যৌগ যেমন লেড, ক্রোমিয়াম ইত্যাদি। তামাক শিল্প থেকে প্রাপ্ত দূষক সমূহ নেশা সৃষ্টিকারী অ্যালকালয়েড যৌগের ধূলিকণা, সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, হাইড্রোজেন সালফাইড সহ অন্যান্য বিষাক্ত গ্যাসীয় পদার্থ। টেক্সটাইল শিল্প থেকে প্রাপ্ত দূষকগুলো হচ্ছে ধূলিকণা, আঁশ জাতীয় পদার্থের ধূলিকণা, ব্যবহৃত জৈব যৌগ ইত্যাদি। ব্যাটারি শিল্প থেকে প্রাপ্ত দূষক লেড মনোঅক্সাইড, লেড ক্লোরাইড, লেড ব্রোমাইড, মার্কারি, ক্যাডমিয়াম, নিকেল, ধাতুকণা ইত্যাদি। ইটের ভাটা থেকে প্রাপ্ত দূষক উড়ন্ত ধাতব অক্সাইড কণা, ধোঁয়া। মোটর ইঞ্জিন থেকে প্রাপ্ত দূষক হাইড্রোকার্বন, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, অ্যালডিহাইড, ধোঁয়া ইত্যাদি। কীটনাশক শিল্প থেকে প্রাপ্ত দূষক লেড, আর্সেনিক, ক্যাডমিয়াম, সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড ইত্যাদি। বায়ু দূষণ, যে সকল বস্তু বাতাসের সাধারণ উপাদান নয় কিন্তু নানাভাবে বাতাসের সাথে যুক্ত হয়ে প্রাণী এবং উদ্ভিদ জগতের পরিবেশের ক্ষতি সাধন করে তাদেরকে বাতাসের দূষক বলে। এভাবে বাতাস দূষিত হওয়ার প্রক্রিয়াকে বায়ু দূষণ বলে। বায়ু দূষণের কারণ, বায়ু দূষণ প্রধানত মানুষের সৃষ্টি, তবে কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিক কারণেও বায়ু দূষিত হয়। যে সকল পদার্থ বাইরে থেকে যুক্ত হয়ে বায়ুকে দূষিত করে তাদের মধ্যে কার্বন, সালফার এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং ক্লোরিন ও ফ্লোরিনের যৌগ অন্যতম। এগুলো সহ সূক্ষ্ম ধূলিকণা, ধাতুকণা ও ধোঁয়ার কণা বায়ু দূষণের অন্যতম কারণ। এ দূষকগুলোর অধিকাংশ শিল্প বর্জ্য। বায়ু দূষণের জন্য দায়ী উপাদানগুলো নিম্নরূপ: সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরিন এবং হাইড্রোজেন ক্লোরাইড, নাইট্রোজেনের অক্সাইড সমূহ, কার্বন মনোঅক্সাইড, লেড অক্সাইড, বিভিন্ন শ্রেণীর মোটরযান, ইটের ভাটা, তাপবিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা। বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি থেকে আমরা এই দূষক পদার্থগুলো বাতাসে পেয়ে থাকি অথবা প্রাকৃতিক উপায়ে আগ্নেয়গিরি থেকে পাওয়া যেতে পারে। বায়ু দূষকের ক্ষতিকর প্রভাব, কতিপয় বায়ু দূষকের মানব দেহের উপর ক্ষতিকর প্রভাব নিম্নরূপ: সালফার ডাই অক্সাইড, এর ক্ষতিকর প্রভাব হবে বমি বমি ভাব, মাথা ব্যথা, বক্ষব্যাধি এবং শ্বসন অঙ্গের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। হাইড্রোজেন সালফাইড, চোখ এবং গলা জ্বালাপোড়া করে। নাইট্রোজেনের অক্সাইড, চোখ, নাক, শ্বসনতন্ত্র এবং ফুসফুসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কার্বন মনোঅক্সাইড, রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে দেয়। বায়ু দূষকের সর্বোচ্চ সহনীয় মাত্রা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা অনুযায়ী বায়ুতে বিভিন্ন দূষক উপাদানের সর্বোচ্চ ঘনমাত্রা নিম্নরূপ: সালফার ডাই অক্সাইডের সর্বোচ্চ ঘনমাত্রা 0.05 ppm, কার্বন ডাই অক্সাইডের সর্বোচ্চ ঘনমাত্রা 350 ppm, নাইট্রোজেন ডাই অক্সাইডের সর্বোচ্চ ঘনমাত্রা 250 ppb, মিথেনের সর্বোচ্চ ঘনমাত্রা 2 ppm, সালফার ডাই অক্সাইডের সর্বোচ্চ ঘনমাত্রা 0.02 ppm, কার্বন মনোঅক্সাইড এর সর্বোচ্চ ঘনমাত্রা 0.15 ppm, নাইট্রিক অক্সাইড এর সর্বোচ্চ সহনীয় মাত্রা
350 ppb, হাইড্রোজেন সালফাইডের সর্বোচ্চ সহনীয় মাত্রা 0.0002 ppm। গ্রিনহাউস শীত প্রধান অঞ্চলে উদ্ভিদ প্রতিপালনের জন্য স্বচ্ছ কাচের ছাউনিযুক্ত যে ঘর তৈরি করা হয় তাকে গ্রিনহাউস বলে। শীত প্রধান দেশে প্রাকৃতিক পরিবেশের তাপমাত্রা এতটা কম থাকে যে সেখানে কোনো ধরনের সবজি ফলমূল ফলানো সম্ভব হয় না। তাই কৃত্রিম উপায়ে বাগানের তাপমাত্রা বৃদ্ধি করে সবজি উৎপাদন করা হয়। এই প্রক্রিয়ার মূল কৌশল হলো স্বচ্ছ কাচের অথবা প্লাস্টিকের মধ্য দিয়ে সূর্যের আলো ভিতরে প্রবেশ করে, মাটিতে পড়ে মাটি তা শোষণ করে ধীরে ধীরে বিকিরণ করে। এই বিকিরিত রশ্মি কাচ ভেদ করে বাইরে যেতে পারে না। ফলে কাচ দ্বারা আবদ্ধ বাগানের তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা সবজি চাষের জন্য উপযোগী। আমরা এখানে কাচের পরিবর্তে স্বচ্ছ প্লাস্টিকও ব্যবহার করতে পারবো। এখানে একটা গ্রিন হাউসের ছবি দেখানো হয়েছে। ঘরের ভিতরে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে শীত প্রধান অঞ্চলে। সূর্যের আলো থেকে তাপ যখন আসে তখন এই কাঁচ বা প্লাস্টিক ভেদ করে তাপটা ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পরে এই শক্তি এই ঘরের ভিতরে যত রকমের উপাদান আছে সবাই মিলে শক্তি শোষণ করে। শোষণ করার ফলে শক্তির পরিমাণ কমে যায়। শক্তি যখন কমে যায় তখন তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। ওই শক্তি দিয়ে তাপটা ফিরে যাওয়ার সময় এই কাঁচটাকে আর ভেদ করতে পারে না অথবা প্লাস্টিকে ভেদ করে বের হয়ে যেতে পারে না। ফলে তাপটা ভিতরে আটকা পড়ে থাকে, ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পায়। সেই তাপমাত্রা ব্যবহার করেই এর ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা, সবজি, ফলমূল জন্মানো হয়। গ্রিনহাউস গ্যাস যে সকল গ্যাস সূর্যের আলোর অবলোহিত রশ্মি শোষণ ও বিকিরণ করতে পারে এবং গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে, কিন্তু দৃশ্যমান রশ্মি বা এর নিকটতম কোনো রশ্মিকে শোষণ বা বিকিরণ করতে পারে না, তাদেরকে গ্রিনহাউস গ্যাস বলে। এখানে কতগুলা গ্রিনহাউস গ্যাসের সংকেত এবং তাদের উৎস দেওয়া আছে। মিথেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আমরা এটা আগ্নেয়গিরি থেকে পেতে পারি, বিভিন্ন পচনশীল বস্তু থেকে পেতে পারি, ইন্ডাস্ট্রি থেকে আমরা পেতে পারি নাইট্রাস অক্সাইড, যানবাহন থেকে আমরা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, মিথেন ইত্যাদি পেতে পারি। এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। সূর্যের আলো থেকে যখন তাপ আসে এই গ্যাসগুলো ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু ভিতর থেকে যখন তাপটা ফিরে যায়, বিকিরিত তাপ যখন সূর্যের দিকে ফিরে যাবে তখন এই গ্যাসগুলো আর যেতে দেয় না। এই গ্যাসগুলোর কারণে যেতে পারে না, ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই কারণে এই গ্যাসগুলোকে গ্রিনহাউস গ্যাস বলে। কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম এবং কার্বন ডাই অক্সাইডের তুলনায় উষ্ণকরণ ক্ষমতা উল্লেখ করা হলো। কার্বন ডাই অক্সাইড গ্যাস ঘনমাত্রা হিসাবে 49% বাতাসে থাকে। কার্বন ডাই অক্সাইডের সাপেক্ষে উষ্ণকরণ ক্ষমতা, কার্বন ডাই অক্সাইড উষ্ণকরণ ক্ষমতাকে 1 ধরা হয়েছে। পানি জলীয় বাষ্প হিসেবে থাকবে, এটা 2% আছে। এটা কার্বন ডাই অক্সাইডের তুলনায় উষ্ণকরণ ক্ষমতা 5 গুণ কম। মিথেন 18% আছে, কার্বন ডাই অক্সাইডের তুলনায় এটা উষ্ণকরণ ক্ষমতা 23 গুণ বেশি। সিএফসি 14%, কার্বন ডাই অক্সাইডের তুলনায় এটি উষ্ণকরণ ক্ষমতা 10,000 গুণ বেশি। নাইট্রাস অক্সাইড 6%, কার্বন ডাই অক্সাইডের তুলনায় উষ্ণকরণ ক্ষমতা 270 গুণ বেশি। ওজোন 8%, কার্বন ডাই অক্সাইডের তুলনায় উষ্ণকরণ ক্ষমতা 10 গুণ বেশি। এখানে ঘনমাত্রার শতকরা পরিমাণ এবং কার্বন ডাই অক্সাইডের সাপেক্ষে উষ্ণকরণ ক্ষমতা একটু ভিন্ন হতে পারে, এক এক বইয়ের মধ্যে এক এক রকম দেওয়া আছে, যে কোনো একটা বই ফলো করলেই হবে। গ্রিনহাউস প্রভাব যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প ও অন্যান্য কতিপয় গ্যাসীয় পদার্থ সিএফসি, নাইট্রাস অক্সাইড, মিথেন পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবজগতের বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তাকে গ্রিনহাউস প্রভাব বলে। এখানে ছবিতে দেখা যাচ্ছে সূর্য থেকে শক্তি পৃথিবীর দিকে আসতেছে। বাতাসে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এই উপাদানগুলা
শক্তিটা যখন পৃথিবী শোষণ করার পরে, পৃথিবীর বিভিন্ন উপাদান শোষণ করার পরে যেটুকু অবশিষ্ট থাকে সেটাকে বিকৃত করে ফিরিয়ে দিবে, তখন এই কার্বন ডাই অক্সাইডে বাধা পাচ্ছে। এই যে কার্বন ডাই অক্সাইডের কারণে গ্যাসটা, শক্তিটা আর যেতে পারতেছে না, এটা আবার পৃথিবীর দিকে ফিরে আসতেছে। জলীয় বাষ্প দ্বারা বাধা পাচ্ছে, মিথেন দ্বারা বাধা পাচ্ছে। ফলে এই গ্যাসগুলা বাতাসের মধ্যে থাকার কারণে অতিরিক্ত শক্তি শূন্যের দিকে ফিরে যেতে পারতেছে না, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটাকেই বলা হয় গ্রিন হাউস প্রভাব। পরিবেশের উপর গ্রিন হাউস এফেক্টের প্রভাব। পরিবেশের বিভিন্ন উপাদানের উপর গ্রিন হাউস এফেক্ট প্রভাব বিস্তার করে। এই প্রভাবগুলো নিম্নরূপ: তাপমাত্রা বৃদ্ধি পাবে, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে, জলবায়ুর পরিবর্তন হবে, সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে, পানির ঘাটতি দেখা দিবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে পানি বাষ্পাকারে উড়ে চলে যাবে, তাই পানির ঘাটতি দেখা দিবে। জীববৈচিত্র্য ধ্বংস হবে, স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাবে। আমরা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি যে গ্রিন হাউস ইফেক্টের কারণে কি রকম পরিবেশ তৈরি হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পানি বাষ্পাকারে উড়ে চলে যাচ্ছে। ফলে এখানে মাটিতে পানি না থাকার কারণে, আর্দ্রতা না থাকার কারণে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, চাষাবাদের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে জমাটবদ্ধ বরফ আছে, সেই বরফগুলা তাপমাত্রা বৃদ্ধির কারণে গলে যাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফ গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। ফলে সমতল ভূমির পরিমাণ কমে যাবে, চাষাবাদযোগ্য জমির পরিমাণ কমে যাবে, আবাসস্থল কমে যাবে। এগুলো সবই হচ্ছে গ্রিন হাউস প্রভাবের কারণে। বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রিন হাউস প্রভাব। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। গ্রিনহাউস প্রভাবের কারণে বাংলাদেশের উপর সম্ভাব্য প্রতিক্রিয়াসমূহ নিম্নরূপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহ পানির নিচে তলিয়ে যাবে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে প্রচুর আবাদযোগ্য ভূমি সাগরে ডুবে যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও লবণাক্ততা বৃদ্ধির ফলে মরুকরণ প্রক্রিয়া শুরু হবে। লবণাক্ততা বৃদ্ধির কারণে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। বসবাসযোগ্য জমির পরিমাণ কমে যাবে। বিপুল পরিমাণ পলি জমার কারণে বন্যার প্রকোপ বৃদ্ধি পাবে। পানি বৃদ্ধির কারণে উপকূলীয় অঞ্চলে ভাঙন আরো তীব্র হবে। ফলে নদীগুলো জলোচ্ছ্বাসের আওতায় চলে আসবে। বর্ধিত তাপমাত্রার ফলে বাংলাদেশের ঝড় ও ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাবে। ফলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে ক্ষতিকর প্রভাবগুলা বললাম সংক্ষিপ্ত আকারে, সেগুলো আবার চিত্রসহ দেখার চেষ্টা করব। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আবাসস্থল পানির নিচে চলে যাচ্ছে, ঘরটা পানিতে তলিয়ে গেছে। মানুষের আবাসস্থল কমে যাবে, সমতল ভূমির পরিমাণ কমে যাবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে উত্তর দক্ষিণ মেরুতে বরফ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে সমতল ভূমি তলিয়ে যাচ্ছে। গ্রিন হাউস প্রভাবের কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মাটি এরকম চৌচির হয়ে যাবে। তাপমাত্রা বৃদ্ধির আগের পরিবেশ, সবুজ গাছপালা আছে, ঘাস আছে। আর তাপমাত্রা বৃদ্ধির কারণে পরবর্তীতে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, গাছ সব মারা যাচ্ছে, সবুজ ঘাস বলে কোনো কিছু নাই। এটা গ্রিন হাউসের কারণে তৈরি হবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে সবুজ ঘাস যখন নষ্ট হয়ে যাবে, তখন বিভিন্ন ধরনের জীবজন্তু খাদ্যাভাবে মারা যাবে। জলজ প্রাণী, এদেরও খাদ্যাভাব দেখা দিবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে এদের খাদ্যের সংকট তৈরি হবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে উত্তরাঞ্চলে আমাদের দেশে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ হয়। সেই ভুট্টাগুলো মারা যাচ্ছে। ভুট্টা খেতে ভুট্টা গাছ মরে গেছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সমুদ্র তীরবর্তী এলাকায় ভাঙন চরম আকার ধারণ করবে। জলোচ্ছ্বাস দেখা দিবে। এখান থেকে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সময় নদীর পানির সাথে মিশ্রিত হয়ে নদীর পানিকে লবণাক্ত করে ফেলবে। নদীর পানি লবণাক্ত হওয়ার কারণে নদীর তীরবর্তী এলাকায়
জোয়ারের পানি যত দূর পর্যন্ত যায় মাটি লবণাক্ত হয়ে যাবে, চাষাবাদের অনুপযুক্ত হয়ে যাবে, কোনো গাছপালা জন্মাবে না, মরুকরণ প্রক্রিয়া শুরু হবে। এগুলো হচ্ছে বাংলাদেশের উপরে গ্রিন হাউসের প্রভাব। সিএফসি, মিথেন ও ইথেনের ক্লোরিন ও ফ্লোরিন জাতক সমূহকে সিএফসি বলে। এর পূর্ণরূপ হলো ক্লোরোফ্লোরোকার্বন। বাণিজ্যিকভাবে এরা ফিউন্স নামে পরিচিত। সিএফসি এর বৈশিষ্ট্য: সিএফসি নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ, গন্ধহীন, অদাহ্য, নিষ্ক্রিয়, পানিতে অদ্রবণীয় এবং অবিষাক্ত। সিএফসি এর সবচেয়ে বড় গুণ হলো এর স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার কাছাকাছি হয়, সামান্য চাপে একে তরলে পরিণত করে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। সিএফসি এর ব্যবহার: রেফ্রিজারেশন এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সিএফসি ব্যবহৃত হয়। অ্যারোসলের প্রচালক হিসাবে সিএফসি ব্যবহৃত হয়। দ্রাবক হিসেবে সিএফসি ব্যবহার করা হয়। ফোমজাত প্লাস্টিক উৎপাদনে সিএফসি ব্যবহার করা হয়। অগ্নি নির্বাপক যন্ত্রে সিএফসি ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে সিএফসি ব্যবহার করা হয়। এরোপ্লেন ও জেট বিমানের জ্বালানি হিসাবে সিএফসি ব্যবহার করা হয়। বডি স্প্রে, পারফিউম ও হেয়ার স্প্রেতে সিএফসি ব্যবহৃত হয়। ওজোন স্তর: বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাঞ্চলে ওজোন গ্যাসের একটি আস্তরণ আছে। একে ওজোন স্তর বলা হয়। বায়ুমণ্ডলে মোট ওজনের 90% এই স্তরে বিদ্যমান। স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন স্তর না থাকলে পৃথিবীর সমগ্র জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতো। স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজোন স্তরে সূর্যকিরণের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, ফলে জীবকুলের পক্ষে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না। সূর্যালোক থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তরে ওজোন ও অক্সিজেন গতিশীল সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ এখানে বৃক্ষের মাধ্যমে দেখা যাচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে, আবার এই অতিবেগুনি রশ্মির প্রভাবেই ওজোন ভেঙে অক্সিজেনে পরিণত হচ্ছে। সৃষ্টির আদিকাল থেকে এই উভমুখী বিক্রিয়া চলছে। দুটি বিক্রিয়া খুব ধীর গতি সম্পন্ন। যে পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করে ওজোন তৈরি করতেছে, ঠিক একই পরিমাণ ওজোন ভেঙে আবার অক্সিজেনে পরিণত হচ্ছে। ফলে বাতাসে ওজোন এবং অক্সিজেন এই দুইটার ভারসাম্য বজায় থাকতেছে, কোনোটারই কম বেশি হচ্ছে না। মানুষ প্রতিনিয়ত সিএফসি ব্যবহার করছে, যা অপরিবর্তিতভাবে বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে এবং ওজোন স্তরকে বিনষ্ট করে তথা ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে। সিএফসি ওজোন স্তরে পৌঁছালে অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে ক্লোরিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে। পরবর্তীতে এটি শিকল তথা ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে ওজোন স্তরকে ধ্বংস করে। বিক্রিয়াগুলো নিম্নরূপ: আমরা আগে যে বিক্রিয়া দেখলাম, অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে, ওজোন ভেঙে আবার অক্সিজেনে পরিণত হচ্ছে। এই দুইটা বিক্রিয়া ছিল খুবই ধীরগতি সম্পন্ন বিক্রিয়া এবং দুটি বিক্রিয়া সাম্য অবস্থায় ছিল। কিন্তু ওজোন স্তরে যখনই সিএফসি পৌঁছাচ্ছে, সূর্যের আলোর উপস্থিতিতে সিএফসি ভেঙে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করছে। এই একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল একাই প্রায় 10,000 ওজোন অণুকে ধ্বংস করে দিতে পারে এবং এটি খুবই দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া, খুব তাড়াতাড়ি ওজনকে ধ্বংস করে ফেলে। এখানে ক্লোরিন যত দ্রুত ওজনকে ধ্বংস করে ফেলতেছে, অক্সিজেন থেকে সেই হারে ওজোন তৈরি হচ্ছে না, ফলে ওজোন স্তরে ক্ষয় হচ্ছে। এখানে বিক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে এটা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনের মেকানিজম দেখানো হয়েছে। ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন গুলো সাধারণত 3টা ধাপে হয়। প্রথম ধাপটাকে ইংরেজিতে ইনিশিয়েশন, বাংলায় বলে সূচনা ধাপ। সূচনা ধাপে এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। দ্বিতীয় ধাপকে ইংরেজিতে বলে প্রপাগেশন, বাংলায় বলে বিস্তারণ। এখানে একটা ফ্রি রেডিক্যাল আরো শত শত ফ্রি রেডিক্যাল তৈরি করবে, এটা বিস্তার লাভ করতে থাকবে। এখানে এটাকে বলে প্রপাগেশন বা বিস্তারণ। এরপরে টার্মিনেশন ধাপ আছে। টার্মিনেশন ধাপে এই বিস্তারণ ধাপে যতগুলা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, সব ফ্রি রেডিক্যাল গুলা একে অপরের সাথে যুক্ত হয়ে আবার ফ্রি রেডিক্যাল মুক্ত হয়ে যাবে। এই 3টা ধাপে হয়। এখানে শুধু ইনিশিয়েশন এবং প্রপাগেশনটা দেখানো হয়েছে। প্রপাগেশনে একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল এবং অক্সিজেন তৈরি করছে, ফলে এখন ওজন ভেঙে গেল। এই ক্লোরিন অক্সাইড ফ্রি রেডিক্যাল পুনরায় ওজনের সাথে বিক্রিয়া করে আবার ক্লোরিন ফ্রি রেডিক্যালে ফিরে যাচ্ছে এবং
অক্সিজেন তৈরি করতেছে। ফলে এই যে দুইটা বিস্তারণ ধাপ দেখানো হয়েছে, এই দুইটা ধাপের মাধ্যমে দুই অণু ওজোন ভেঙে গেল। ক্লোরিন ফ্রি রেডিক্যাল যেরকম ছিল সেরকমই থেকে গেল। এরকম ভাবে একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল একাই সে 10,000 ওজোন অণুকে ধ্বংস করে দিতে পারবে। সাথে সাথে এই যে ক্লোরিন আরো ফ্রি রেডিক্যাল যেগুলো তৈরি করতেছে এরা ওজোন অণুকে ধ্বংস করবে। ফলে সিএফসি যদি ওজোন স্তরে পৌঁছায় তাহলে ওজোন স্তরে এরকম জ্যামিতিক হারে ক্ষত হতে থাকবে, ক্ষয় হতে থাকবে। আর সূর্য থেকে ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীর দিকে আসতে থাকবে। আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে থাকব। ওজোন স্তরের ক্ষয়ের প্রভাব। ওজোন স্তরে ক্ষয়ের ক্ষতিকর প্রভাবগুলো নিম্নে উল্লেখ করা হলো। এখানে সেক্টর উল্লেখ করে করে ক্ষতিকর প্রভাবের কথা বলা হয়েছে। মানুষের উপরে প্রভাব। অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বক ঝলসে গিয়ে তামাটে বর্ণ ধারণ করবে। ত্বকে ক্যান্সার হয়, চোখে ছানি পড়ে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, প্রজনন ক্ষমতা হ্রাস পায়। প্রাণী দেহের উপর প্রভাব। জীবজন্তুর প্রজনন ক্ষমতা হ্রাস পায়, সামুদ্রিক বাস্তুতন্ত্রেও ভারসাম্য নষ্ট হয়, জলজ প্রাণীর দেহকোষ ও লার্ভার ক্ষতি হয়, প্রাণী জগতের নিজস্ব ভারসাম্য নষ্ট হয়। উদ্ভিদের উপরে প্রভাব। অতিবেগুনি রশ্মির প্রভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, সালোক সংশ্লেষণ ক্রিয়া ব্যাহত হবে, উৎপাদনশীলতা হ্রাস পাবে, ফলের গুণগত মানের অবনতি হবে। পরিবেশের উপর প্রভাব। জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটবে, বায়ুতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে, পুষ্টিতন্ত্রেও স্বাভাবিক আবর্তন ভীষণভাবে ব্যাহত হবে। ওজোন স্তরের ক্ষয় নিবারণের উপায়। আন্তর্জাতিকভাবে হ্যালোজেন ও সিএফসি এর উৎপাদন ও ব্যবহার কমাতে হবে। সিএফসি এর পরিবর্তে এইচসিএফসি ব্যবহার করতে হবে। কার্বন টেট্রাক্লোরাইড ও ক্লোরোফর্মের উৎপাদন বন্ধ করতে হবে। রং শিল্প, প্লাস্টিক শিল্প, রেফ্রিজারেটর উৎপাদন শিল্প প্রভৃতি ক্ষেত্রে পরিবেশ আইন কঠোরভাবে মানতে হবে। আলোচ্য শিল্পগুলোতে দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতি বসাতে হবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে এজেন্ডা 21 কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এবার আমরা দেখব এসিড বৃষ্টি। এসিড মিশ্রিত বৃষ্টিকে এসিড বৃষ্টি বলে, অথবা যে বৃষ্টির পানির পিএইচ এর মান 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকে তাকে এসিড বৃষ্টি বলে। এখানে দেখা যাচ্ছে বায়ুমণ্ডলে বিদ্যমান বিভিন্ন গ্যাস যারা দূষক হিসাবে আসে বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড তৈরি করতেছে। এই অ্যাসিড গুলা পৃথিবীতে নেমে আসতেছে বৃষ্টির পানির সাথে। যখন বৃষ্টির পানির সাথে অ্যাসিড গুলা পৃথিবীতে নেমে আসতেছে তখন সেই বৃষ্টিকেই বলা হচ্ছে এসিড বৃষ্টি। এসিড বৃষ্টির কারণ। এসিড বৃষ্টির জন্য বায়ুতে অধিক পরিমাণ সালফারের অক্সাইড যেমন সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড এর উপস্থিতি দায়ী। এসিড বৃষ্টি সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড এবং সালফারের অক্সাইড থেকে সালফিক অ্যাসিড উৎপন্ন হয়ে অ্যাসিড সৃষ্টি করে। এসিড বৃষ্টিতে সালফিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের অবদান যথাক্রমে 60 থেকে 65% এবং 30 থেকে 35%। বায়ুতে সালফারের অক্সাইড এবং নাইট্রোজেনের অক্সাইড যত বাড়বে এসিড বৃষ্টির প্রবণতা ও তীব্রতা ততটা বাড়বে। এখানে ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করছি আমরা। ইন্ডাস্ট্রি থেকে নাইট্রোজেনের অক্সাইড এবং সালফারের অক্সাইড বাতাসে মিশে যাচ্ছে। সমুদ্র থেকে পানি বাষ্পাকারে বাতাসে চলে যাচ্ছে। বায়ুমণ্ডলের উপরের স্তরে এই জলীয় বাষ্প গিয়ে এটা মেঘ আকারে ঘনীভূত হচ্ছে। নাইট্রোজেনের অক্সাইড এবং সালফার অক্সাইড যখন এই মেঘের কাছে যাচ্ছে অথবা এই মেঘটা যখন বৃষ্টি আকারে পৃথিবীর দিকে নেমে আসতেছে তখন সেই বৃষ্টির পানির সাথে অথবা মেঘের পানির সাথে নাইট্রোজেনের অক্সাইড সালফারের অক্সাইড বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড তৈরি করতেছে। বৃষ্টির পানির সাথে এই অ্যাসিড গুলা মিশ্রিত হয়ে যখন ভূপৃষ্ঠে পড়তেছে তখন সেটাই হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এটার কারণে দেখা যাচ্ছে যে গাছপালাগুলো আগে সবুজ পাতায় ভরপুর ছিল, গাছের উপর অ্যাসিড বৃষ্টি পড়ার কারণে এদের পাতাগুলো মরে গেছে। আস্তে আস্তে গাছটাও মরে যাবে।
বিভিন্ন উৎস থেকে সারা বিশ্বে সালফার ডাইঅক্সাইড উৎপাদনের বার্ষিক পরিমাণ আগ্নেয়গিরি থেকে 20 থেকে 40 মিলিয়ন টন প্রতি বছর সালফার ডাইঅক্সাইড নির্গত হয়। ডাইমিথাইল সালফাইড সমুদ্রের অভ্যন্তরে অর্গানিজম দ্বারা সৃষ্ট, যা সহজেই সালফার ডাইঅক্সাইডে জারিত হয়। এখান থেকে আমরা প্রায় 30 মিলিয়ন টন সালফার ডাইঅক্সাইড পাই। বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা 16 মিলিয়ন টন সালফার ডাইঅক্সাইড পাই প্রতি বছর। যানবাহন থেকে 1 মিলিয়ন টনের কাছাকাছি সালফার ডাইঅক্সাইড আমরা প্রতি বছর পাই। এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। এই অগ্নুৎপাতের মাধ্যমে সালফার ডাইঅক্সাইড পরিবেশে মিশতে পারে। এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ সালফার ডাইঅক্সাইড পরিবেশে আসে। ইন্ডাস্ট্রি থেকে বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করতেছে। এখান থেকে 16 মিলিয়ন টন প্রতি বছর আসতেছে। বিভিন্ন যানবাহনের ধোঁয়া থেকে সালফার ডাইঅক্সাইড বাতাসে মিশে যাচ্ছে। এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে এসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাসীয় উপাদান। বিভিন্ন উৎস থেকে সারা বিশ্বে নাইট্রোজেনের অক্সাইড উৎপাদনের বার্ষিক পরিমাণ বজ্রপাতের মাধ্যমে 10 মিলিয়ন টন নাইট্রোজেনের অক্সাইড প্রতি বছর তৈরি হয়। বিদ্যুৎ কেন্দ্র থেকে 8 মিলিয়ন টন, যানবাহন থেকে 6 মিলিয়ন টন, শিল্প কারখানা থেকে 6 মিলিয়ন টন নাইট্রোজেনের অক্সাইড প্রতি বছর তৈরি হয়। এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে নাইট্রোজেনের অক্সাইডটা আসতেছে। বিদ্যুৎ কেন্দ্র আছে, অন্যান্য শিল্প আছে, গাড়ি আছে, মাটিতে মরণ পচনের মাধ্যমে নাইট্রোজেনের অক্সাইড গুলা বাতাসে মিশে যাচ্ছে। এই নাইট্রোজেনের অক্সাইডই বৃষ্টি পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে। সেটা বৃষ্টি পানির সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠে চলে আসতেছে, সেটাকে আমরা বলতেছি অ্যাসিড বৃষ্টি। নাইট্রোজেনের অক্সাইড এবং সালফারের অক্সাইড এই দুটাই বেশি অবদান রাখে, তাই এই দুইটা সম্পর্কে বলা হলো। কার্বনের অক্সাইড অবদান রাখে, যেমন কার্বন ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, সেখান থেকে আমরা কার্বনিক অ্যাসিড পাবো, কিন্তু এটা ততটা বেশি অবদান রাখে না। এবং এই কার্বন ডাই অক্সাইড আমাদের পরিবেশের জন্য উপকার। কার্বন ডাই অক্সাইড যদি না থাকে তাহলে সালোক সংশ্লেষণ বিক্রিয়া হবে না। সালোক সংশ্লেষণ বিক্রিয়া যদি না হয় তাহলে পুরো জীবজগৎ ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে কার্বন ডাই অক্সাইড সম্পর্কে কিছু বলা হয় নাই। পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব, জলজ প্রাণী ও উদ্ভিদের উপরে প্রভাব। বেশিরভাগ জলাশয়ের জলজ প্রাণীর মৃত্যু ঘটে। স্থলভাগে গাছপালা, কৃষিজ ফসল ধ্বংস হয়। জলাশয়ের অধিকাংশ সজীব উপাদানের মৃত্যু ঘটে যদি পিএইচ এর মান 4 এর কম হয়। অ্যাসিড বৃষ্টি হলে পিএইচ এর মান কমতে থাকবে, 4 এর কম হলে জলাশয়ের যত সজীব উপাদান আছে তাদের মৃত্যু ঘটবে। ইউরোপ এবং আমেরিকায় অ্যাসিড বৃষ্টিকে রোদ হত্যাকারক বলে। দক্ষিণ নরওয়ের 33,000 বর্গ কিলোমিটার রোদ অঞ্চলের মধ্যে অ্যাসিড বৃষ্টির জন্য 13,000 বর্গ কিলোমিটার অঞ্চলে মাছহীন জলাশয়ে পরিণত হয়েছে। জলজ পরিবেশের উপরে অন্যান্য প্রভাব, জলজ প্রাণী ধ্বংস হওয়া ছাড়াও তীরবর্তী মাটির মধ্যে অ্যালুমিনিয়াম, পারদ ও তামা যুক্ত যৌগ ক্ষয়প্রাপ্ত হয়। পানির বিভিন্ন ধাতব লবণ মিশ্রিত হয় এবং পানি দ্রুত বিষাক্ত হয়ে ওঠে। ফলে এই পানি ব্যবহারের অযোগ্য হয় এবং পানির ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন ক্ষতিগ্রস্ত হয়। মাটির উপর প্রভাব, মাটির অম্লত্ব বৃদ্ধি পায়, মাটির উর্বরতা হ্রাস পায় এবং শস্যের ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অজৈব খাদ্য উপাদান এবং টক্সিক ধাতুর দ্রবণীয়তার পরিবর্তন ঘটে। আয়ন বিনিময় ব্যাহত হয়। মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী ও সূক্ষ্ম জীবাণুরা মারা যায়। বনাঞ্চলের উপর প্রভাব, এসিড বৃষ্টির ফলে বিস্তীর্ণ বনাঞ্চল ধ্বংস হয়। শস্য ক্ষেত্রের উৎপাদনও ব্যাপকভাবে হ্রাস পায়। এসিড বৃষ্টির প্রভাবে ইতিমধ্যেই পশ্চিম জার্মানির প্রায় 8% বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। ইউরোপ ও আমেরিকার পাহাড় অঞ্চলের এক ধরনের লাল পাইন গাছ বিগত 25 বছরে প্রায় অর্ধেক মরে গেছে। আমরা ছবির মাধ্যমে পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব দেখব। মাটির উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব, অ্যাসিড বৃষ্টির কারণে মাটির অ্যাসিডিটি বৃদ্ধি পাইছে, পিএইচ এর মান কমে গেছে,
মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এখানে কোনো উদ্ভিদ জন্মাতে পারতেছে না, যা ছিল তাও মারা গেছে। বনাঞ্চলের উপর এসিড বৃষ্টি পড়ার কারণে এখানে গাছপালা আছে, গাছে কোনো পাতা নাই। পাতা না থাকার কারণে সালোক সংশ্লেষণ হচ্ছে না, গাছগুলো সব মরে গেছে। এগুলো হচ্ছে এসিড বৃষ্টির প্রভাব। বনাঞ্চলে যত গাছপালা আছে সব মারা যাবে, মাটি চাষাবাদের অনুপযুক্ত হয়ে যাবে, জলাশয়ের প্রাণী বসবাস করতে পারবে না, তারা মারা যাবে। পরিবেশের উপর এসিড বৃষ্টির প্রভাব, মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব, মানুষের ত্বক ও কোষের অস্বাভাবিক ক্ষতি হয়। এসিড বৃষ্টির জন্য অ্যালুমিনিয়াম এবং তামা নির্মিত পানির পাইপ ক্ষয়প্রাপ্ত হয়। অ্যালুমিনিয়াম এবং তামা ঘটিত বিষাক্ত লবণ পানির সাথে মিশে বহু মানুষের পেটের অসুখ, শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের রোগ, মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। স্থাপত্য ও ইমারতের উপর প্রভাব, এসিড বৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত অট্টালিকা, ঐতিহাসিক স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদির ব্যাপক ক্ষতি হয়। কারণ এসিড বৃষ্টির সাথে মার্বেল পাথর বিক্রিয়ায় এর এর উপর লবণের আস্তরণ পড়ে উজ্জ্বলতা নষ্ট করে। আমরা ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। হাতের মধ্যে এসিড বৃষ্টি পড়ার কারণে হাতের বিভিন্ন অংশে লাল হয়ে গেছে, র্যাশ পড়ে যাচ্ছে। এতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, স্কিনের ক্ষতি হবে। এখানে দেখা যাচ্ছে তাজমহলের ছবি, একটু শ্যাডো দেওয়া আছে যেটা উজ্জ্বল। এটা এসিড বৃষ্টির পূর্বের অবস্থা। আর এসিড বৃষ্টির কারণে পরে এরকম অনুজ্জ্বল কালার হয়ে যাচ্ছে, কারণ এটা চুনাপাথর দিয়ে তৈরি। চুনাপাথর এসিডের সাথে বিক্রিয়া করে এক ধরনের লবণ তৈরি করে সেটার আস্তরণ তৈরি করে দিচ্ছে পাথরের উপর, ফলে এটার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে একটা মূর্তির ছবি দেখা যাচ্ছে। এই মূর্তির উপর এসিড বৃষ্টি পড়ার কারণে মূর্তিটা সাধারণত কোনো না কোনো ধাতু দিয়ে তৈরি। এসিডের সাথে ধাতু বিক্রিয়া করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, ফলে যেখানকার ধাতু বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেখানে ক্ষত হয়ে গেছে, মূর্তিটা এখন আর দেখতে ভালো দেখা যাচ্ছে না। এরকম ভাবে স্থাপনার ক্ষতি হবে, যে সমস্ত স্থাপনা বিশেষ করে ধাতু বা লবণ দিয়ে, কার্বনেট লবণ দিয়ে তৈরি। এসিড বৃষ্টির প্রতিকার, যেহেতু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড ইত্যাদি গ্যাসের নিঃসরণই এসিড বৃষ্টির মূল কারণ, সেহেতু এই গ্যাসগুলো নিঃসরণ হ্রাস করার মাধ্যমে এসিড বৃষ্টির সম্ভাবনা হ্রাস করা যায়। নিম্নে অ্যাসিড বৃষ্টির প্রতিকার আলোচনা করা হলো। প্রাকৃতিক উৎস থেকে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইড নিঃসরণ কমানো। ভূ অভ্যন্তরস্থ যে অঞ্চলে ফাটল আছে তার আশেপাশে উন্নয়ন কর্মকাণ্ড, অনুসন্ধান ইত্যাদি নিয়ন্ত্রণের মাধ্যমে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সম্ভাবনা হ্রাস করা যায়। বনায়নের মাধ্যমে বাহিত কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা হ্রাস করানো যায়। জিআইএস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বনের আর্দ্রতা পরিমাপ করে সম্ভাব্য দাবানল প্রতিহত করা যায়। জিআইএস প্রযুক্তির সাহায্যে দ্রুত দাবানল নিয়ন্ত্রণ করা যায়। মানব সৃষ্ট কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইড নিঃসরণের পরিমাণ কমানো। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লার পরিবর্তে তৈল বা গ্যাস ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইডের নিঃসরণ হ্রাস করা যায়। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি করতে হবে। ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি করতে হবে। পুরাতন যন্ত্রপাতি বিশিষ্ট শিল্প কারখানার পরিবর্তে সবুজ প্রযুক্তির অনুসরণ করা। শিল্প কারখানার ধোঁয়া সরাসরি বাতাসে ছেড়ে না দিয়ে ডিসালফারাইজেশনের মাধ্যমে সালফার ডাই অক্সাইডের নিঃসরণ হ্রাস করা। বন ধ্বংস রোধ করা, কেননা গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। ভূমির পরিবর্তন রোধ করা। দক্ষ ইঞ্জিন সম্পন্ন যানবাহন ব্যবহার। কম নাইট্রোজেনের অক্সাইড নিঃসরণকারী ও জ্বালানি সাশ্রয়কারী যানবাহন ব্যবহার। শক্তি সাশ্রয়কারী ইলেকট্রনীয় পণ্যাদি ব্যবহার। মোটর গাড়ির ধোঁয়া নিঃসরণকারী অংশে যুক্ত করে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসকে অন্য উপাদানে রূপান্তর করতে হবে। বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে চিমনি দিয়ে নিঃসারিত নাইট্রিক অক্সাইড গ্যাসকে বিজারিত করে নাইট্রোজেনে রূপান্তর করতে হবে। ডিসালফারাইজেশন প্ল্যান্ট, একটা প্ল্যান্ট দেখানো হয়েছে কিভাবে সালফার ডাই অক্সাইড গ্যাসকে আমরা সরাসরি বাতাসে মিশ্রিত হতে না দিতে পারি। এখানে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, মার্কিউরিক আয়ন, অক্সিজেন এগুলো চালনা করা হচ্ছে। এখান থেকে লাইমস্টোনে দেওয়া হচ্ছে। এদের সাথে বিক্রিয়ার ফলে সালফার ডাই অক্সাইড সালফারে পরিণত হচ্ছে, সালফাইড আয়ন। মার্কারি 2+ মার্গারিতে পরিণত হচ্ছে। এরা বিক্রিয়া করে মার্কিউরিক সালফাইড তৈরি করতেছে, যেটা জিপসাম হিসাবে বের হয়ে আসতেছে।
আর এখান দিয়ে কার্বনের অক্সাইড, মার্কারি এবং অক্সিজেন গ্যাস বের হয়ে যাচ্ছে। এরা পরিবেশের ততটা ক্ষতি করে না যতটা সালফার ডাই অক্সাইড করে। এরকম ভাবে ডিসালফারাইজেশন প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে স্থাপন করতে হবে। আজকে যে আলোচনা করলাম তার উপরে ছোট একটা মূল্যায়ন। আমি কতগুলো প্রশ্ন দিব, তোমরা উত্তর খাতায় লিখে ফেলবে। কার্বন ডাই অক্সাইড কোন প্রকারের দূষক? সালফার ডাই অক্সাইড কোন প্রকারের দূষক? বৃষ্টির পানির পিএইচ এর মান কত? সিএফসি থেকে কোন ফ্রি রেডিক্যাল তৈরি হয়? কোন গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সবচেয়ে বেশি? এরোসলে কোন গ্যাস ব্যবহৃত হয়? তোমরা খাতায় প্রথম উত্তরগুলো লিখে রাখো। এবার আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি, মিলিয়ে নেও, দেখো কয়টা হলো। কার্বন ডাই অক্সাইড প্রাইমারি দূষক, সালফার ডাই অক্সাইড সেকেন্ডারি দূষক, বৃষ্টির পানির পিএইচ এর মান 5.6 থেকে 3.5 এর মধ্যে থাকে, সিএফসি থেকে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়, সিএফসি গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সবচাইতে বেশি, এরোসলে সিএফসি ব্যবহার করা হয়। আজ যা কিছু শিখলাম, শিল্পের গ্যাসীয় বর্জ্য সম্পর্কে জানলাম, বায়ু দূষণের কারণ ও প্রতিকার সম্পর্কে জানলাম, গ্রিনহাউস গ্যাসের উৎস এর প্রভাব সম্পর্কে জানলাম, সিএফসি এর ব্যবহার এবং ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে জানলাম, এসিড বৃষ্টির কারণ ও প্রতিকার সম্পর্কে জানলাম। তোমাদের জন্য হোমওয়ার্ক, সিএফসি এর মাধ্যমে ওজোন স্তর কিভাবে ক্ষয় হয় তা বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর লিখে আমাদেরকে দেখাতে হবে। আগামী ক্লাসে আমরা এসিড ক্ষার সম্পর্কিত বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।